র্যাপিড ফায়ার প্রাচীন ভারতের ইতিহাস 2016 সালের আসা WBCS পরীক্ষার কিছু প্রশ্নপত্র। যে প্রশ্নপত্রগুলো আমরা যদি সলভ করি তাহলে আমরা দেখতে পাই যে বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ফলো করলে কিন্তু অনেকটাই সেটা কমন পাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়। তো যাই হোক, আমরা আজকে ক্লাস শুরু করব র্যাপিড ফায়ার 2016 সালের এনসিয়েন্ট ইন্ডিয়ার উপর যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সেগুলো। চলে আসি ফার্স্ট কোশ্চেন। কি বলছে? হরিভদ্র। দেখো কি বলছে যে হরিভদ্র কার সভার একজন বৌদ্ধ লেখক ছিলেন। তো হরিভদ্র এ গোপাল, মহিপাল, দেবপাল এবং ধর্মপাল। তাহলে এখানটায় উত্তর হচ্ছে ধর্মপাল। ধর্মপাল হচ্ছে হরিভদ্র হচ্ছে ধর্মপালের সভাসদ ছিলেন। ঠিক আছে, চলে আসে এবার অপশন 2 নম্বর কোশ্চেন। বাদামীর চালুক্যদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাদামীর চালুক্য বাদামী চালুক্য। তো চালুক্যদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম বিক্রমাদিত্য, প্রথম পুলকেশী, প্রথম কীর্তিবর্মন আর ডি নাম্বার বিজয়াদিত্য। তাহলে কি হবে? 2 নাম্বার অপশান বি, অর্থাৎ প্রথম পুলকেশী। বাদামীর চালুক্য, ঠিক আছে, মনে রাখবে। বেঙ্গির চালুক্য, বাদামীর চালুক্য, কল্যাণের চালুক্য, এরকম 3টে চালুক্য আছে। তো এখানে বাদামীর যে চালুক্য তার প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী, চালুক্যরাজ প্রথম পুলকেশী। নেক্সট কোশ্চেন যেটা দাঁড়াচ্ছে যে 3 নাম্বার, নিম্নলিখিত রাজবংশগুলির মধ্যে কোনটিকে আরব ব্যবসায়ী সুলেমান রুমি বলে উল্লেখ করেছেন? ঠিক আছে, রুহমি বলেছে। আরব ব্যবসায়ী সুলেমান রুমি বলেছে কোন জিনিসকে? মানে কাদেরকে? রাষ্ট্রকূট, চোল, পাল এবং প্রতিহার। তাহলে এখানটার মধ্যে আমাদের দেখতে হবে যে পাল যে রাজা ছিল বা পাল যে রাজ্য ছিল তাদেরকে কিন্তু সুলেমান রুমি বলে উল্লেখ করেছে। 4 নাম্বার বলছে নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোথায় একটি বৃহদাকার রোমান উপনিবেশ ও একটি রোমান কারখানা খুঁজে পাওয়া গেছে? রোমান মানে দক্ষিণ ভারতে আমরা দেখতে হবে, তাই কি না? রোমের সাথে ব্যবসা বাণিজ্য চলতো। তো রোমান উপনিবেশ এবং রোমান কারখানা খুঁজে পাওয়া গেছে, সেটা কোথায়? 4 নাম্বার তাম্রলিপ্ত, মুজিরিস বা মুসিরি, আরিকামেডু, কাবেরীপত্তনম। এর 4টার মধ্যে কোনটা হবে? তাহলে এর 4 নম্বরে অপশান সি, আরিকামেডু। এই আরিকামেডু যে জায়গা, এই আরিকামেডুতে কিন্তু রোমান উপনিবেশ পাওয়া গেছে। ঠিক আছে, আরিকামেডুতে রোমান উপনিবেশ কিন্তু পাওয়া গেছে। চলে আসি 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন, এখানে দেখো কি বলছে যে কোন রোমান সম্রাটের আমলে ভারত এবং রোমের মধ্যে সামুদ্রিক বাণিজ্য প্রচুর তৎপরতা লাভ করেছিল, মানে ভালো আর কি হয়েছিল? তাহলে অগাস্টাস, ক্লদিয়াস, ট্রাজন, নিরো। এর মধ্যে কোনটা হবে? অপশান 5-এর আমাদের পরিচিত নাম কি? অগাস্টাস। তাহলে আমরা অগাস্টাসে দিয়ে দেবো। সবসময় মনে রাখবে যে পরিচিত, কারণ আমরা তো অনেক পড়াশোনার মধ্যে থাকি অনেক সময়, তো কিছু কিছু নাম আমাদের পরিচিতর মধ্যে থাকে সেই মাত্রায়, কিন্তু পরীক্ষার সময় অচেনা মনে হয়। তো সেই রকম ক্ষেত্রে যদি আমাকে তুক্কা দিতেই হয় তাহলে আমাদের যেটা পরিচিত নাম সেটাতে দেবো। ঠিক আছে, যে এরকম কঠিন অন্য নাম, অচেনা নাম, তার মানে ওটা ঠিক এরকম কিন্তু না। তার মানে হয়তো আমরা কোনো সময় পড়েছি, সেই কারণে আমরা তখন কী করব, যে ওই জায়গাটা ওই অংশটাকে আমরা কিন্তু ধরার একটা চেষ্টা করব। ঠিক আছে, তো যাই হোক, তার মানে এখানে আমাদের অগাস্টাস নাম, রোমান সম্রাট অগাস্টাস। তো রোমান সম্রাট অগাস্টাসের সময় কিন্তু ভারতের সাথে রোমের একটা ভালো একটা বাণিজ্যিক যোগাযোগ কিন্তু ছিল। ঠিক আছে, চলো আসো এখানে 6 নম্বর কোশ্চেন। তাহলে 6 নম্বর কোশ্চেন বলছে মৌর্য পরবর্তী সময়ে সম্প্রসারিত বৈদিক বলিদান সংক্রান্ত আচার অনুষ্ঠান যেমন বাজপেয়, রাজসূয়, অশ্বমেধ নিয়মিতভাবে পালিত হতো কোথাকার শাসকদের দ্বারা? মৌর্যদের পরবর্তী সময়ে এই সমস্ত অনুষ্ঠানগুলো কাদের দ্বারা বা কোথাকার শাসকদের দ্বারা এগুলা নিয়মগুলো কিন্তু তখনও চালিত ছিল বা প্রচলিত ছিল। ঠিক আছে, কি বাজপেয় যে যজ্ঞগুলো আর কি, বাজপেয়, রাজসূয়, অশ্বমেধ, এই যজ্ঞগুলো তখনও প্রচলিত ছিল। তাহলে উত্তর ভারতের রাজাদের দ্বারা, দক্ষিণ ভারতের, দাক্ষিণাত্যের, উত্তর দক্ষিণ দুটা উভয়ই চোল বংশের, কোনটা হবে? তাহলে এখানে হচ্ছে 6 নম্বরের উত্তর ভারতের কিন্তু যে রাজা। ঠিক আছে, মৌর্যদের পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি? গুপ্ত আমলে কিন্তু অশ্বমেধ যজ্ঞর কথা আমরা জানতে পারছি। ঠিক আছে, সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেছিল, যে তার মুদ্রা থেকে জানা যায়। এটা নেট পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসছে, কয়েকবারই এসেছে, যে
সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেছে। কোন কোন গুপ্ত সম্রাট অশ্বমেধ যজ্ঞ করেছে? তার মধ্যে একজন ছিল সমুদ্রগুপ্ত, এটা নাম আমরা পাচ্ছি। প্রথম কুমারগুপ্তও করেছিল। তো যাই হোক, সমুদ্রগুপ্তের নামটা বেশিরভাগটা আসে। আর কি দাঁড়াচ্ছে যে এই সমুদ্রগুপ্ত যে অশ্বমেধ যজ্ঞ করেছিল সেটা আমরা জানতে পারছি কোত্থেকে? সেটা জানতে পারছি কিন্তু সমুদ্রগুপ্তের যে ওই মুদ্রা, ঠিক আছে, মুদ্রা থেকে। এই এলাহাবাদ লিপি থেকেও কিন্তু পাওয়া যাচ্ছে না, তারপরে অন্যান্য যে সোর্স আছে গুপ্ত যুগের সেখান থেকেও কিন্তু জানা যাচ্ছে না। একমাত্র জানার মাধ্যম হচ্ছে সমুদ্রগুপ্তের ইস্যু করা মুদ্রা, ঠিক আছে। তো এটা কিন্তু পরীক্ষায় আসে, একাধিকবার এসছে, ওই জন্য আমি জিনিসটাকে বলে দিলাম। চলে আসো 7 নাম্বার কোশ্চেন। কি বলছে? খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 3য় শতক, খ্রিস্টপূর্ব 2য় আর খ্রিস্টীয় 3য়, তার মানে টোটাল 500 বছর, তাই তো? টোটাল 500 বছর কৃষ্ণা গোদাবরীর নিম্ন উপত্যকা কোন শিল্পরীতি প্রভূত সমৃদ্ধ লাভ করেছে? এই যে 500 বছর, খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে খ্রিস্টীয় 3য় শতক, এই যে সময়কাল 500 বছর, এই অঞ্চলটাতে এই সময়ে কৃষ্ণা গোদাবরীর যে নিম্ন উপত্যকা অঞ্চল সেখানে কোন শিল্পরীতি বিস্তার লাভ করেছিল? তাহলে কৃষ্ণা গোদাবরী সেটা কি আমরা দেখতে পাচ্ছি সাউথের দিকে যাচ্ছে। তো সাউথের দিকে যদি যাই তাহলে গান্ধার তো হবেই না, এটা আগেই কাটা, ঠিক আছে। তাহলে আর কি বাকি আছে? মথুরা শিল্পরীতি, নাগার্জুন শিল্পরীতি আর অমরাবতী শিল্পরীতি। তাহলে এগুলোর মধ্যে কোনটা হবে? তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু দক্ষিণ ভারতের গোদাবরী আর কৃষ্ণা এই কথাটা বলা হচ্ছে, তো সেই কারণে সেটা অমরাবতী শিল্পকলার সাথে কিন্তু যুক্ত, ঠিক আছে। খ্রিস্টপূর্ব 2য় শতক আর খ্রিস্টীয় 3য় শতক, এই টোটাল 500 বছর, এই 500 বছরে অমরাবতী শিল্পর কিন্তু বিকাশ লাভ হয়েছিল। 8 নম্বর কোশ্চেন বলছে গুপ্ত যুগের গ্রন্থ নবনীতাকাম, নবনীতাকাম কোন বিষয়ের উপর লেখা? গুপ্ত যুগে নবনীতাকাম গ্রন্থ হয়েছিল লেখা, এটা কোন বিষয়ের উপর লেখা? এখানে দেখো বিষয়গুলোর মধ্যে কি বলছে, এ নাম্বার বলা হচ্ছে যে চিকিৎসাবিদ্যা, ধাতুবিদ্যা, গণিত আর জ্যোতির্বিদ্যা। তাহলে এর মধ্যে কোনটা হবে অ্যান্সার? তাহলে সেটা চিকিৎসাবিদ্যা। নবনীতাকাম হচ্ছে চিকিৎসাবিদ্যা সম্পর্কিত কিন্তু গ্রন্থ। 9 নাম্বার চলে আসি। কি বলা হচ্ছে? নিম্নলিখিত রাজবংশগুলির মধ্যে প্রথম কারা শুল্কের সমস্ত উৎসগুলিকে ব্রাহ্মণদের হস্তান্তরিত করেছিল? এর মধ্যে কারা ব্রাহ্মণদের হস্তান্তরিত করেছিল? ঠিক আছে, নিম্নলিখিত রাজবংশের কোন রাজবংশগুলোর মধ্যে কারা শুল্কের সমস্ত উৎস, মানে যেখান থেকে ট্যাক্স আর কি পাওয়া যায় সেই উৎস, ঠিক আছে, সেই উৎসগুলোকে ব্রাহ্মণদেরকে দিয়ে দিয়েছিল যে এখান থেকে ট্যাক্স কালেক্ট করো, করে তোমরা নিজেরাই নিয়ে নাও, এরকম একটা ব্যাপার। তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে বাকাটক রাজা, গুপ্ত রাজা, পল্লব রাজা, চালুক্য রাজা, এদের মধ্যে হচ্ছে উত্তর বাকাটকরা করেছিল কিন্তু এরকম ব্যাপার যে উৎসগুলোই দিয়ে দিয়েছে ব্রাহ্মণদেরকে, ঠিক আছে। চলে আসি 10 নম্বর কোশ্চেন। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের প্রথম দিকে মান্দাসোর স্তম্ভলিপি সম্পর্কিত। মান্দাসোর লিপি থেকে আমরা কার সম্পর্কে জানা যায়? এই হচ্ছে মান্দাসোর, ঠিক আছে। মান্দাসোরের ক্ষেত্রে বলো অনন্তবর্মন, মিহিরকুল, যশোবর্মন আর তোরমান। তো এর মধ্যে মান্দাসোর লিপি, মান্দাসোর লিপি হচ্ছে যশোবর্ধন, ঠিক আছে, বা এখানে ধর্মন, তো যশোধর্মন। মান্দাসোর লিপিটা কি? যশোধর্মন সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি মান্দাসোর লিপি। চলে আসি এবার 11 নম্বর কোশ্চেন। 11 নম্বরে কি বলছে? কে মনে করেছিলেন হরপ্পার হস্তশিল্প প্রযুক্তিগতভাবে বাকিদের তুলনায় উৎকৃষ্ট? হরপ্পারের কথা বলা হচ্ছে যে বাকিদের তুলনায় উৎকৃষ্ট, ঠিক আছে। তাহলে এটা কে বলছে কথাটা? এটা বলা হচ্ছে যে গর্ডন চাইল্ড, শিরিন রত্নাগর, আর.সি. ভিস্ট, মানে আর.এস. ভিস্ট আর আস্কো পারপোলা। এর মধ্যে উত্তর কোনটা হবে? তোমরাও কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে, প্র্যাকটিসটা হয়ে যাবে তাহলে। চলে আসছে 11 নম্বর, কিন্তু বি হবে উত্তর, শিরিন রত্নাগর বলছে যে প্রযুক্তিগতভাবে বাকিদের তুলনায় উৎকৃষ্ট ছিল, ঠিক আছে, হরপ্পার যে হস্তশিল্প সেগুলো। চলে আসি আমরা সেকেন্ড 12 নম্বর কোশ্চেনে চলে আসি। 12 নম্বর কোশ্চেন কি বলছে? যে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? কোন বিবৃতি? এর মধ্যে 4খানা বিবৃতি আছে, এর মধ্যে কোনটা সঠিক নয় বলছে। কি বলা হচ্ছে দেখো, 1 এ নাম্বার, ঋগ্বেদে 1028টি সঙ্গীত অন্তর্ভুক্ত আছে, মানে সঙ্গীত বলতে সূক্ত বোঝাচ্ছে, 1028টা, এটা একটা অপশান। বি নাম্বার অপশান কি? ঋগ্বেদে আসমান আকারের 10টি বইতে বা মণ্ডলে বিভক্ত। ঋগ্বেদ আসমান আকারের 10টি বইতে, মানে হালকা নীল ব্লু, ঠিক আছে, বিভক্ত। তারপর বলছে ঋগ্বেদ হলো একটি একশিলা স্তম্ভ পুঁথি, একশিলা স্তম্ভ
পুঁথি। আর ডি নাম্বার হচ্ছে ঋগ্বেদ একটি এক শিলাস্তম্ভ পুঁথি নয়, বরং কয়েকটি সাহিত্যের স্তর নিয়ে গঠিত। তো এর মধ্যে কোনটি সঠিক নয় বলছে। তাহলে তোমরা কিন্তু নর্মাল এখান থেকে এমনিতেই বোঝা যাচ্ছে। কি বলছে দেখো, যে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়। তাহলে 12। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে ঋগ্বেদ একটি এক শিলাস্তম্ভ পুঁথি নয়, বরং কয়েকটি সাহিত্যের স্তর নিয়ে গঠিত। এটা ঠিকই আছে। ঋগ্বেদ আসমান আকারের 10টি, টোটাল 10টা মণ্ডল আছে, 1028টা সূক্ত আছে। ঠিক আছে। মনোলিথিক টেক্সট, এক শিলাস্তম্ভ পুঁথি বা মনোলিথিক টেক্সট, কিন্তু এইটা কিন্তু মনোলিথিক টেক্সট নয়। ঠিক আছে। মানে কয়েকটা সাহিত্যের স্তর নিয়ে গঠিত। অনেক ধরনের ঋগ্বেদে গ্রন্থ কিন্তু আছে। তো এটা মনোলিথিক টেক্সট। এটা আমরা 12র মধ্যে যেটা মনোলিথিক টেক্সটের মধ্যে তো হচ্ছে, এটা বাংলা পড়লে এটা অন্য টাইপের হয়ে যাচ্ছে। তো মনোলিথিক টেক্সটও হবে, মণ্ডলও হবে, সূক্ত হবে। এর উত্তরটা এইটা হবে না। ঋগ্বেদ একটি মনোলিথিক পুস্তক নয়, মনোলিথিকটা নয় বলছে। সাহিত্যের কয়েকটি স্তর নেই, মানে সাহিত্যের কয়েকটা স্তর ঋগ্বেদে নাই। ঠিক আছে। তো ডি নাম্বার অপশন হচ্ছে উত্তর। চলে আসি এবার 13 নাম্বার। ঋগ্বৈদিক ভারতের উপজাতি প্রধানের নাম করো। ঋগ্বৈদিক ভারতে উপজাতি প্রধানের নাম করো যিনি 10টি উপজাতির মৈত্রী সংঘের বিরুদ্ধে লড়াই করেছিলেন, যেটাকে আমরা 10 রাজার যুদ্ধ বলি। তো এই 10 রাজার যে যুদ্ধ, 10 রাজাকে একত্রিত করেছিল, তার হেড কে ছিল? একজন ঋষির নাম এখানে আমরা পাবো। ঠিক আছে। অপশন এ সুদাস, বি দেবদাস, 3 নাম্বার অত্রি, ডি নাম্বার ঘৃষ্মাদা বা ঘৃৎসমাদ বলা হয় এটাকে। তো এখানে বলা হচ্ছে যে রাজার নাম, 10 রাজা যিনি ঋগ্বৈদিক ভারতের উপজাতি প্রধানদের নাম করো যিনি 10টি উপজাতির মৈত্রী সংঘের বিরুদ্ধে লড়াই করেছিলেন। মৈত্রী সংঘের বিরুদ্ধে, মৈত্রী সংঘটা তৈরি করেছিল বিশ্বামিত্র। ঠিক আছে। আর এর বিরুদ্ধে লড়াই করেছিল হচ্ছে সুদাস। তাহলে অপশান হচ্ছে এ, অপশান এ সুদাস। এর ঘটনাটা কি আছে, যে তো সুদাস যে রাজা ছিল, ভরত গোষ্ঠীর রাজা সুদাস, এই সুদাসের যে মানে কি বলবো, ব্রাহ্মণ। ঠিক আছে। ঠিক আছে। এই হচ্ছে এর অ্যাডভাইজার। আগে তো ব্রাহ্মণটা অ্যাডভাইজার থাকতো, তো এই অ্যাডভাইজার পরামর্শদাতা কে ছিল? ব্রাহ্মণ কে ছিল? বিশ্বামিত্র। এই সুদাস কি করেছিল, এই বিশ্বামিত্রকে তার স্থান থেকে সরিয়ে সেখানে অ্যাডভাইজার নিয়োগ করেছিল কাকে? বশিষ্ঠ মুনিকে। এবার বিশ্বামিত্রকে সরিয়ে বশিষ্ঠ মুনিকে যখন অ্যাডভাইজার নিয়োগ করা হলো, তখন দেখা যাচ্ছে কি বিশ্বামিত্র বিষয়টা নিয়ে একটু অপমানিত বোধ করলো এবং তিনি তার প্রতিশোধ নেওয়ার জন্য 10টা উপজাতি রাজাকে জড়ো করলো। ঠিক আছে। অনু, যদু, পুরু, তুর্ভব, দুর্ভ, তারপরে করিন্থ, এরকম অনেক কয়েকটা আছে, আপাতত আমার এই মুহূর্তে মনে নেই। তো এরকম 10খানা উপজাতিকে নিয়ে ও কি করেছে, একটা রাষ্ট্র জোট গঠন করলো। কাকে সাহায্য করার জন্য? সুদাসকে সাহায্য করার জন্য। যে যাই হোক, ঘটনাচক্রে যুদ্ধটা হলো। ঠিক আছে। যুদ্ধ হওয়ার পর দেখা যাচ্ছে কি তারপরেও কিন্তু এই 10টা রাজার যে শক্তি জোট সে পরাজিত হলো, ভরত গোষ্ঠীর রাজা সুদাস কিন্তু জয়লাভ করলো। তো এটা হচ্ছে 10 রাজার যুদ্ধের কথা কিন্তু বলা হচ্ছে, যেটা ঋগ্বেদে কিন্তু রয়েছে। আচ্ছা, চলে আসি এবার 14 নম্বর কোশ্চেন। দেখো 14 নম্বরের ক্ষেত্রে কি বলছে, যে নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি পরবর্তী বৈদিক যুগের লেখকদের কাছে অপবিত্র এবং বৈদিক সংস্কৃতির প্রাণকেন্দ্র থেকে দূরবর্তী বলে বিবেচিত হয়েছে? মানে বৈদিক যুগের লেখকদের কাছে অপবিত্র এবং সংস্কৃতি মানে দূরবর্তী স্থানে অবস্থিত। পূর্ব বিহার, দক্ষিণ বিহার, গাঙ্গ বদ্বীপ, উপরের সবগুলি ঠিক। তাহলে এর মধ্যে কোনটা হবে? তাহলে 14 নম্বর অ্যান্সার। 14 নম্বরের মধ্যে আমরা কি জানি, যে বাংলাটাকে কিন্তু ওরা অনেকটা পিছিয়ে রাখতো। ঠিক আছে। তো এখানটাতে 14 নম্বরের অপশান হচ্ছে সি, বঙ্গ। এই বৈদিক লেখকরা এই জায়গাটাকে অপবিত্র বলতো বা বৈদিক সংস্কৃতির প্রাণকেন্দ্র থেকে দূরবর্তী বলে বিবেচিত হয়েছিল এই জায়গাটা, বঙ্গ বা গাঙ্গেয় দ্বীপ। ঠিক আছে। তাহলে 14 নম্বর অ্যান্সার সি। আমরা আর্যদের পূর্ব দিকে আগমন, এটা আমরা কোত্থেকে জানি? আর আর্যরা যে পূর্ব দিকে বিস্তার, আর্য সভ্যতা পূর্ব দিকে ভারতবর্ষের পূর্ব প্রান্তে বিস্তার লাভ করেছে, সেটা আমরা জানতে পারছি বিদেহ মাধবের গল্প থেকে। চলে আসি, দেখো 15 নম্বরের কোশ্চেন।
15 নম্বর কোশ্চেনের মধ্যে কি বলছে যে কোন ঋগ্বৈদিক নদীটি রাভি এবং ইরাবতী নামেও পরিচিত। ইরাবতী নামও হয়, আবার রাভি নামও হয়। ইরাবতী বা রাভি, আমরা লিস্টের মধ্যে ইরাবতী রাভি এরকম পড়েছিলাম। তো যাই হোক, এখানটাতে কি বলা হচ্ছে, এ নাম্বার বিতস্তা, বি নাম্বার অশিকিনী, সি নাম্বার পুরুষনী, আর ডি নাম্বার শতদ্র। তাহলে আমরা পুরুষনী বা রাভি এরকম পড়েছিলাম, তাই না? পুরুষনী দিয়ে রাভি পড়েছিলাম। এটাই হচ্ছে ইরাবতী। তাহলে এখানে আমরা অপশান চলে আসি সি, পুরুষনী বা রাভি বা পুরুষনী ইরাবতী। ঠিক আছে, তাহলে 15 নম্বর আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে সি। এবার চলে আসি নেক্সট কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি সর্বপ্রথম সমাজের 4টি স্তর বিভাজনের উল্লেখ পাওয়া যায়? মানে সব থেকে ফার্স্ট আমরা পাই কোথায়, কোন গ্রন্থ থেকে পাই? সমাজের 4টা স্তর কি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টা স্তর সম্পর্কে আমরা কোত্থেকে জানতে পারি? ঋগ্বেদ সংহিতার পুরুষ সূক্ত, যজুর্বেদ সংহিতা, কথোপনিষদ আর মনুস্মৃতি। এই 16 নম্বর আনসার তাহলে কী হবে, তোমরা দিয়ে দাও ঝটাপট। তাহলে 16 নম্বর আনসার হচ্ছে ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্ত থেকে কিন্তু আমরা 4টা স্তর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সম্পর্কে কিন্তু প্রথম জানতে পারি। এগুলো কিন্তু মনে হচ্ছে খুব সোজা কোশ্চেন, কিন্তু পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনই দিবে, মানে এই টাইপের কোশ্চেনই দিবে। ঠিক আছে, এর থেকে লেভেল বেশি আর উঁচু থাকবে না। চলে আসো 17 নম্বর। বুদ্ধের সময় নিম্নলিখিত গুলির মধ্যে কোনগুলি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য রাজতান্ত্রিক মহাজনপদ ছিল? ব্রিজি বা বজ্জি, কোশল এবং বৎস, অবন্তী এবং মগধ, আর বি এবং সি তালিকাভুক্ত সবগুলি। তাহলে এখানে কি হচ্ছে, 17 নম্বরের জন্য আমরা কি দেখো, রাজতান্ত্রিক মহাজনপদ ছিল বুদ্ধের সময়। ঠিক আছে, বুদ্ধের সময় রাজতান্ত্রিক জনপদ। বজ্জি বা বিজি, এটা কি রাজতান্ত্রিক? হলো না, এটা তো এটা আগেই বাদ। ঠিক আছে, তাহলে এখানটায় যে বলা হচ্ছে, আর অবন্তী মগধ, আর এদিকে হচ্ছে কোশল বৎস। রাজতন্ত্র কোথায় ছিল? তাই রাজতন্ত্র আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ছিল, গণরাজ্য। ঠিক আছে, রাজতন্ত্র কোশলের রাজা ছিল, বৎসতে ছিল, অবন্তী ছিল, মগধ ছিল। তাহলে বি আর সি উভয় হবে। ডি নাম্বার অপশান 17-র ডি নাম্বার অপশান হচ্ছে উত্তর। ঠিক আছে, কারণ গণরাজ্য বৈশালী বলছি কি বিজ্জি, হ্যাঁ বিজ্জি বা বজ্জি, বৈশালী হবে, বিজ্জি বজ্জি, এরা হচ্ছে গণরাজ্য ছিল। চলে আসি এবার নেক্সট 18 নম্বর কোশ্চেন। মগধের কোন শাসক কাশী কোশল গণরাজ্য সমূহের উপর একটি নতুন অস্ত্রাদি যেমন রথ, মাসুল, মহাশিলা কণ্টকের সাহায্যে সেনাবাহিনীর চূড়ান্ত আক্রমণ শুরু করেছিল? তাহলে মগধের একটা শাসকের নাম আমাদের জানতে হবে, যে শাসক কাশী এবং কোশলের ওপর কিন্তু আক্রমণ করেছিল। সে আক্রমণের সময় সে কি অস্ত্র ব্যবহার করেছে? রথ, মুসল এবং মহাশিলা কণ্টক। এই দুটো, তার এর নাম থাকলে একদম ডাইরেক্ট তোমাদের মনে চলে আসবে। কি আছে আমি একটু পরেই বলছি উত্তরটা। বিম্বিসার, অজাতশত্রু, প্রসেনজিৎ আর শিশুনাগ। তাহলে এখানে হচ্ছে উত্তর অজাতশত্রু, কারণ অজাতশত্রুই প্রথম রাজা যে ওই মহাশিলা কণ্টক আর রথ মূষকটা ব্যবহার করেছিল। ঠিক আছে, তো এই তখনকার দিনের মিসাইল, পাথর ছোড়া, বড় বড় পাথরের চাই, সেটা হচ্ছে মহাশিলা কণ্টক। আর রথ মূষক হচ্ছে একটা চরকির মতো লাগানো থাকবে রথের মধ্যে, সেটা যাবে আর কারো গায়ে লাগলে সে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তো এই হচ্ছে রথ মূষক আর মহাশিলা কণ্টক। চলে আসি এবার আমি 19 নাম্বার কোশ্চেনে। 326 খ্রিস্টপূর্বাব্দ 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের বাহিনী যখন সিন্ধু নদ অতিক্রম করেছিল, তখন তক্ষশিলার শাসক কে ছিলেন? ঠিক আছে, তাহলে কবে সেটা? 326, 3 দুগুণা 6 মনে রাখতে হবে, তাহলে মনে থাকবে। আলেকজান্ডার হচ্ছে 3 দুগুণা 6। ঠিক আছে, তাহলে 3 2 6 খ্রিস্টপূর্বাব্দ আলেকজান্ডার সিন্ধু নদ অতিক্রম করেছিলেন, তখন তক্ষশিলার রাজা কে ছিলেন? এ নাম্বার পুরু বা পোরস, বি নাম্বার অম্বি, সি নাম্বার অভিসার, আর ডি নাম্বার উপরের কোনোটিই নয়। তাহলে এখানে আমরা উত্তর পাবো কি? এখানে উত্তর হচ্ছে অম্বি। রাজা অম্বি ছিল হচ্ছে তক্ষশিলার শাসক। ঠিক আছে, চলে আসি এবার নেক্সট। কে আমাদের বলেন যে ইন্ডিয়া অর্থাৎ সিন্ধু উপত্যকা ছিল পারস্য সাম্রাজ্যের 20তম এবং সর্বাপেক্ষা সমৃদ্ধশালী স্যাট্রপি বা প্রদেশ? মানে মোদ্দা কথা,
এই যে চারটা, হেরোডোটাস, মেগাস্থেনিস, ফাহিয়েন, ইৎসিং, এই চারজন বিদেশি যে পর্যটক, তাদের মধ্যে কে বলেছে যে ভারতবর্ষ বা তখনকার সময় বা সিন্ধু যে উপত্যকাটা ছিল সেটা পারস্য সাম্রাজ্যেরই একটা স্যাট্রপি প্রদেশ। পারস্যের প্রদেশকে বলা হতো স্যাট্রপি, ঠিক আছে? স্যাট্রপ ব্যবস্থা আমরা যেমন মনসবদার পড়েছিলাম, বা প্রাদেশিক হেড, তো এরকম টাইপের স্যাট্রপ বলা হতো পারস্যের সাম্রাজ্যের আন্ডারের প্রদেশগুলোকে। তো যাই হোক, এর কে বলেছে যে পারস্যের প্রদেশ ছিল এই সিন্ধু উপত্যকাটা, সেটা কে বলছে? হেরোডোটাস, মেগাস্থেনিস, ভাইয়েন এবং ইৎসিং। তাহলে এর মধ্যে উত্তর কোনটা হবে? এর মধ্যে উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ হিস্টোরিয়া বলে একটা গ্রন্থ আছে হেরোডোটাসের, সেখান থেকে কিন্তু আমরা এটা জানতে পারছি। ওকে, চলে আসি নেক্সট কোশ্চেন। বলো যে কোশ্চেন নাম্বার 21, যে কোদুমানাল অঞ্চল একটা জায়গার নাম, সেটা হচ্ছে কোদুমালাল। নামটা শুনে মনে করতে পারছো এটা দক্ষিণ ভারতের একটা জায়গা। কোদুমানাল অঞ্চল থেকে প্রাপ্ত প্রামাণাদির ভিত্তিতে তামিলনাড়ু অঞ্চলের বিকাশকাল কত? যে কোদুমালাল জায়গা থেকে যে আমরা সোর্স পাচ্ছি, সেখান থেকে আমরা তামিলনাড়ু শহরাঞ্চলের যে বিকাশ হচ্ছে সেটার কোন সময়কাল আমরা পাচ্ছি? তাহলে সেক্ষেত্রে হচ্ছে অপশান কিন্তু বি, 500 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ। 500 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ কিন্তু আমরা এটা জানতে পারছি। নেক্সট কোশ্চেন বলছে ভারতে, 22 নম্বর কোশ্চেন, ভারতের ইতিহাসের কোন ভারতীয় শাসকের নাম, ভারতের ইতিহাসে কোন ভারতীয় শাসকের নাম প্রথম জানা যায় যিনি আন্তর্জাতিক চুক্তির সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, মানে এক দেশের সাথে আর এক দেশের সাথে চুক্তি হচ্ছে, প্রথম আমরা কোন শাসকের নামের সাথে এটা জানতে পারছি? তাহলে মহাপদ্মনন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক। তাহলে এখানে কিন্তু আমরা প্রথম আন্তর্জাতিক ক্ষেত্রে চুক্তিবদ্ধ সেটা আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে জানতে পারছি। কেন? সেলুকাস হচ্ছে গ্রিক রাজা সেলুকাস, এই সেলুকাসের সাথে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের চুক্তিটা হয়েছিল। ফলস্বরূপ এই চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সেলুকাসের কন্যা হেলেনার বিয়ে হয়, এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সেলুকাসের যে কন্যা তার নাম ছিল হেলেনা, তার বিয়ে হয়। আর তার বিনিময়ে অনেক মানে আত্মীয়তা সম্পর্ক, বিভিন্ন উপঢৌকন একে অপরকে পাঠায়। আর দেখা যাচ্ছে সেলুকাস তার একজন গ্রিস থেকে একজনকে পাঠাচ্ছে দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে, যার নাম আমরা জানি মেগাস্থিনিস। তার লেখা গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা, ঠিক আছে? ইন্ডিকা গ্রন্থে মেগাস্থিনিস কি বলেছে? যে ভারতবর্ষে দাস ব্যবস্থা বা দাসের অস্তিত্ব ছিল না, কিন্তু কথাটা সম্পূর্ণই ভুল। ভারতবর্ষে সেই সময় কিন্তু দাস ব্যবস্থা ছিল। চলে আসি এবার আমরা নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, যে যে সকল ঐতিহাসিকগণ চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাসের মধ্যে হওয়া একটি বৈবাহিক চুক্তির ধারণাকে নস্যাৎ করেছেন তাদের নাম। এর মধ্যে তাদের নাম বলছে যে সেলুকাসের সাথে ও চন্দ্রগুপ্ত মৌর্যের একটা বৈবাহিক সম্পর্ক মাধ্যমে একটা চুক্তি, বৈবাহিক চুক্তি হয়েছিল, এই ধারণাকে বিশ্বাস করে না। তো কারা সেটা বিশ্বাস করে না? তাহলে সেটা উত্তর হচ্ছে ভিনসেন্ট স্মিথ। এখানে কারা একটা অনেকগুলো আছে, তো সেই কারণে এইভাবে দেওয়া আছে। যাই হোক, এর অ্যান্সার হচ্ছে ভিনসেন্ট স্মিথ। কেন করে না? তার কারণ এখানে একটা বিষয় মজার, যে এখানে দেখো এইচ.সি. রায়চৌধুরী, হ্যাঁ, এইচ.পি. শাস্ত্রী, বি.এন. মুখার্জি, রমিলা থাপা সবাই কিন্তু ভারতের দেশীয়, এই ঐতিহাসিকগুলো দেশীয় ঐতিহাসিক। আর ভিনসেন্ট স্মিথ হচ্ছে ইউরোপীয়। এবার কেউ কখনোই চায় না যে আমার নিজের পরাজয়টা আমি স্বীকার করি। কেন? এখানে চন্দ্রগুপ্ত মৌর্য তো জিতেছিল, ঠিক আছে, এবং তারপরে চুক্তিটা হয়েছিল। তো সেটা করলে তো ব্রিটিশদের আবার একটু আতে ঘা লাগবে। হ্যাঁ, ইউরোপীয় বলে কথা, ওদের ওরা পরাজিত হয়েছে, এটা কীভাবে হয়? তো এটা একটা ব্যাপার। তো সেই কারণে বলা হচ্ছে যে ভিনসেন্ট স্মিথ সাম্রাজ্যবাদী ঐতিহাসিক, কিন্তু ব্যাপারটা স্বীকার করে না, কিন্তু আদতে ঘটনাটা একই ঘটেছিল। যাই হোক, চলে আসি আমরা নেক্সট 24 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটির মিল সঠিক নেই? আচ্ছা, কোনটি সঠিক মিল নেই, মানে নেইটা আমাদেরকে মেন, ঠিক আছে? কি বলছে জোড়াগুলোর মধ্যে? প্রথমে এ নাম্বার অপশন কি বলছে? ডিওডোরাস সিসিলাস এর লেখা গ্রন্থ বিবলিওথিকা হিস্টোরিকা, স্ট্র্যাবোর জিওগ্রাফি, অ্যারিয়ানের ইন্ডিকা, ক্লডিয়াস আরিয়ান ক্লডিয়াস এলিয়ানাস এর লেখা ন্যাচারাল হিস্টোরিকা। তো এই যে চারটা গ্রন্থ, এর মধ্যে কোনটা সঠিক মিল নয়? তাহলে সঠিক মিল নয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্র্যাবো, টলেমির জিওগ্রাফি একটা আছে, স্ট্র্যাবো আছে,
তাহলে এ সঠিক মিল হচ্ছে সি নাম্বার, আরিয়ান ইন্ডিকা, আরিয়ানের ইন্ডিকা, এইটা সঠিক মিল নয়। তাহলে 24-এর সি হচ্ছে উত্তর। বাদ বাকিগুলো সঠিক আছে, ডিওডোরাস বিবলিওথিকা হিস্টোরিকা, স্ট্রাবোর জিওগ্রাফি, তারপরে ক্লডিয়াসের ন্যাচারাল হিস্ট্রি, আর অ্যারিয়ানের ইন্ডিকা। ইন্ডিকাটা কার লেখা? অ্যারিয়ানেরও আছে, তবে এখানটাতে এই ক্ষেত্রে এখানে হচ্ছে না ডাইরেক্ট, কারণ ইন্ডিকার উপরে একটা টিকা ফিকা এরকম একটা লিখেছে অ্যারিয়ান, ঠিক আছে। তো যাই হোক, ডাইরেক্ট ইন্ডিকা গ্রন্থটা মেগাস্তিনিসের লেখা, তো সেই কারণে এখানে এটা দেওয়া হয়েছে, কিন্তু মেগাস্তিনিসের ইন্ডিকা থেকে কিন্তু আবার গ্রন্থ আকারে লিখেছে হচ্ছে আরিয়ান। চলে আসি এবার আমরা 25 নম্বর কোশ্চেনে। 25 নম্বর কোশ্চেন বলছে, অশোকের নিম্নলিখিত প্রধান শিলালিপিগুলির মধ্যে কোনটি প্রাকৃত ভাষা এবং খরেষ্টি লিপি? এখানে দেখো ঘটনা কি বলছে, অশোকের নাম পাচ্ছি, প্রধান শিলালিপি পাচ্ছি, প্রাকৃত ভাষা পাচ্ছি, খরেষ্টি লিপি পাচ্ছি। প্রাকৃত ভাষা, খরেষ্টি লিপি, ঠিক আছে। এটা কোথাকার আছে? অশোকের প্রধান শিলালিপি, আবার সেটা প্রাকৃত ভাষায়, আর লিপি ব্যবহার করা হচ্ছে খরেষ্টি। ভালো করে মনে রাখবে যে ভারতবর্ষের ভেতরে যে লিপির ব্যবহার হতো সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি, ঠিক আছে। ভারতবর্ষের ভেতরে ব্রাহ্মী লিপি হচ্ছে ভারতবর্ষের ভেতরে ব্যবহার করা হতো, আর ভারতবর্ষের বাইরে বা ওই কি বলছে যে প্রাদেশিক যে জায়গাগুলো, উত্তর পশ্চিম সীমান্তের যে প্রাদেশিক অঞ্চল, হ্যাঁ, যেগুলোর সাথে গ্রিক রাষ্ট্র যুক্ত, এরকম যে জায়গাগুলো, এগুলোতে কিন্তু খরেষ্টি লিপি ব্যবহার করা হতো, ঠিক আছে। তো যাই হোক, এখানটাতে আমরা 25 নম্বর অ্যান্সার কি দেবো? এ নাম্বার মনসেরা, বি নাম্বার শাহবাজগারি, সি নাম্বার এ বি উভয়ই, আর ডি নাম্বার ধৌলি। তাহলে এর 25 নম্বর উত্তর কি দাঁড়াচ্ছে? 25 নম্বর এ এবং বি উভয়ই হবে। ধৌলি কেন হলো না? ধৌলি হচ্ছে ভারতের মধ্যে অবস্থিত, ঠিক আছে, মানে ওই উড়িষ্যার ধৌলি, কিন্তু মানসোরা আর শাহবাজগারি এরা কিন্তু উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত ভারতবর্ষের। তো ওই দিকটাতেই কিন্তু খরেষ্টি লিপি ব্যবহার করা হতো বা হয়েছিল, এটা কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার। 26 নম্বর কোশ্চেন বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌর্য সাম্রাজ্যের অঞ্চলগুলির প্রধান কার্যালয় ছিল না, মানে ক্যাপিটাল ছিল না? উজ্জয়িনী ছিল, তক্ষশিলা ছিল, তোষালি ছিল, তাম্বাপুনি ছিল না। এটা আমরা জানি যে তাম্বাপুনি বলে আমরা কিছু পাইনি, অতএব তাম্বাপুনি ছিল না, ঠিক আছে। উজ্জয়িনী, তক্ষশিলা, তোষালি এগুলো কিন্তু রাজধানী ছিল মৌর্যদের। চলে আসি এবার 27 নম্বর কোশ্চেন। তাহলে 27 নম্বর কোশ্চেনের মধ্যে কি দাঁড়াচ্ছে যে বরাবর পাহাড়ের গয়ার নিকটে, বরাবর পাহাড়টা কোথায়? গয়ার নিকটে লোমাস ঋষি গুহা, ঠিক আছে। লোমাস ঋষি গুহার অবস্থান করে। লোমাস ঋষি গুহা কোথায় অবস্থিত? বরাবর পাহাড়ে অবস্থিত। লোমাস ঋষি গুহাটা কে তৈরি করেছে? অশোক তৈরি করেছে। মানে 3টা কোশ্চেন কিন্তু অলরেডি হয়ে গেল। বরাবর গুহা কোথায় অবস্থিত? লোমাস ঋষি গুহা পাহাড়ে। লোমাস ঋষি গুহা কোথায় অবস্থিত? বরাবর পাহাড়ে। অশোক বরাবর পাহাড়ে কোন গুহা তৈরি করেছে? লোমাস ঋষি গুহা তৈরি করেছে। এই বরাবর পাহাড়টা বর্তমান কোথায় অবস্থিত, মানে বর্তমান অবস্থানের নাম কি? গয়ার কাছে এটা অবস্থিত। এবার প্রশ্ন হচ্ছে, এই যে লোমাস ঋষি গুহাটা আছে, এটা কাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে? আজীবিক সন্ন্যাসীদের উদ্দেশ্যে, জৈন সন্ন্যাসীদের উদ্দেশ্যে, ব্রাহ্মণদের উদ্দেশ্যে, নাকি শ্রীলঙ্কার বৌদ্ধ সন্ন্যাসীদের উদ্দেশ্যে? অশোক তৈরি করেছে ঠিক আছে, কিন্তু এটা কাদের উদ্দেশ্যে, উৎসর্গটা কাদের উদ্দেশ্যে করা হয়েছে? তাহলে কিন্তু সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আজীবিকদের না উৎসর্গ করা হয়েছে, ঠিক আছে। লোমাস ঋষি গুহা কাদের উৎসর্গ করা হয়েছে? এই লোমাস ঋষি গুহা উৎসর্গ করা হয়েছে আজীবিকদের কিন্তু উৎসর্গ করা হয়েছে। তাহলে 3বার পড়তে হবে, লোমাস ঋষি গুহা আজীবিক সন্ন্যাসীদের, লোমাস ঋষি গুহা আজীবিক সন্ন্যাসীদের, লোমাস ঋষি গুহা আজীবিক সন্ন্যাসীদের। কে তৈরি করেছে? অশোক তৈরি করেছে। কোথায় আছে সেটা? বরাবর পাহাড়ে আছে। চলে আসি আমরা নেক্সট কোশ্চেন 28 নম্বর। প্রাচীন ভারতের বাণিজ্যের ইতিহাস শুরু হয়েছিল ড্যাশ যুগে? কোন যুগে? বাণিজ্যের ইতিহাস, ঠিক আছে। আমরা দেখতে পাবো যে এক দেশের সাথে অপর দেশের বাণিজ্য চলছে, এরকম আমরা জানতে পারছি কোন সময়কাল থেকে? হরপ্পা, পরবর্তী বৈদিক, মৌর্য যুগ, আর কুষাণ যুগ। তাহলে এখানটা কি হবে? এখানে দেখো হরপ্পা সভ্যতায় যে বাইরের সাথে যে বাণিজ্য চলতো, হ্যাঁ, টার্কো বিভিন্ন পাথর টাথর নিয়ে আসা হতো, তারপরে পাঠানো হতো জিনিসপত্র এখান থেকে, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো হরপ্পা সভ্যতা পরের সময়, তো এখানে একদম নর্মাল উত্তর, হরপ্পা সভ্যতায় কিন্তু প্রাচীন ভারতের বাণিজ্যের ইতিহাস শুরু হয়েছিল হরপ্পার যুগেই। চলে আসি নেক্সট কোশ্চেন 29 নম্বর কোশ্চেন।
সাসানিদ শাসক প্রথম সাপুর কোন শিলালিপিতে সর্বপ্রথম হিন্দুস্থান কথাটি পরিলক্ষিত হয়েছিল? এই যে হিন্দুস্থান যে শব্দটা, এই শব্দটা প্রথম আমরা দেখতে পাচ্ছি কার লেখা? সাসানীয় বংশের শাসক সাপুরের শিলালিপিতে। হ্যাঁ, প্রথম সাপুর কোথাকার রাজা ছিল, কোথাকার শাসক ছিল? সাসানীয় বংশের শাসক। তাহলে সাসানীয় বংশের শাসক প্রথম সাপুর সর্বপ্রথম হিন্দুস্থান কথাটা ব্যবহার করেছে। এটা কিন্তু আমরা জানতে পারছি কি, যে কোন শাসক সর্বপ্রথম ভারতবর্ষকে হিন্দুস্থান বলে বর্ণনা করেছে। তাহলে প্রথম সাপুর হিন্দুস্থান বলে বর্ণনা করেছে প্রথম, বা কোন বিদেশি শাসক? তাহলে সাসানীয় বংশের শাসক প্রথম সাপুর হিন্দুস্তান বলেছে ভারতকে। এবার এই কথাটা যে বলেছে তার মুখে মুখে বলেনি, মুখে মুখে বললে তো আমরা জানতাম না। তাহলে কি কোনো কিছুতে লেখা আছে ঘটনাটা? এই যে ব্যবহারটা হয়েছে সেই ব্যবহারটা কোথাও লেখা আছে, সেই লেখা থেকে আমরা জানতে পারছি। তাহলে সেটা কি? নকশি রুস্তম, পার্সিপলিস, বেহিস্তান, হামাদান, এর মধ্যে কোনটা হবে? এটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে হিন্দুস্থান শব্দটা প্রথম আমরা কোন লিপি থেকে জানতে পারছি? সেটা হচ্ছে নক্স ই রুস্তম থেকে আমরা কিন্তু জানতে পারছি প্রথম সাপুরের ঘটনা। চলে আসি এবার আমরা 29-এর পরে চলে আসবে এবার 30 নাম্বার কোশ্চেন। 30 নাম্বার চলে আসি, এখানে বলা হচ্ছে দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বা কোনগুলি ভারতের সুপরিচিত প্রাচীন ভৌগোলিক বিশেষণ? ভাগগুলি মানে ভারতের নামগুলো কি কি? ঠিক আছে, জম্বুদ্বীপ আমরা জানি, ভারতবর্ষ আমরা জানি, সপ্তদ্বীপ আমি জানি না, কিন্তু আমি জানি জম্বুদ্বীপ, আবার আমি জানি ভারতবর্ষ, দুটাই। আবার এদিকে ডি নাম্বার অপশানে কি আছে? এ এবং বি উভয়ই। তাহলে তো এবার কি করা হয়, তাই তো? এখানে বলছে কোনটি বা কোনগুলি ভারতের সুপরিচিত প্রাচীন ভৌগোলিক বিশেষণ? প্রাচীনকালে ভারতবর্ষকে কোন কোন নামে ডাকা হতো? এরকম একটা উত্তর। তাহলে এবার ভারতবর্ষ নাম তো বর্তমান নাম আমরা জানি, কিন্তু প্রাচীনকালে ভারতবর্ষকে কি নামে ডাকা হতো? জম্বুদ্বীপ নামে ডাকা হতো। অতএব এর উত্তরটা হবে জম্বুদ্বীপ। গেল? সপ্তদ্বীপটা আমি তো শুনিনি কোনোদিন, তো এটা বাদ। এটা যদি বাদ যায় তাহলে এটাও বাদ। আর চলে আসছে ভারতবর্ষ আর জম্বুদ্বীপ। এরকম বলা হচ্ছে যে প্রাচীনকালে তো ভারতবর্ষ নামটা ব্যবহার হতো না, কি নাম ব্যবহার হতো? জম্বুদ্বীপ নাম ব্যবহার হতো। ফলে উত্তর হচ্ছে জম্বুদ্বীপ। চলে আসি আমরা 31 কোশ্চেন নাম্বার। ভারতের ইতিহাসের কোন যুগকে রমিলা থাপার কর্তৃক প্রবেশকাল হিসেবে উল্লেখ করেছেন? ঠিক আছে, প্রবেশকাল, থ্রেশহোল্ড টাইমস, এটা কোন সময় ভারতের ইতিহাসের কোন যুগকে রমিলা থাপার কর্তৃক প্রবেশকাল হিসেবে বা থ্রেশহোল্ড টাইম হিসেবে উল্লেখ করা হয়েছে? তাহলে এটার অ্যান্সার হবে অপশান বি, 300 থেকে 600 খ্রিস্টাব্দ এই সময়কাল প্রবেশকাল বা থ্রেশহোল্ড টাইম বলে উল্লেখ করেছে। কে করেছে? রমিলা থাপার। 300 থেকে 600 খ্রিস্টাব্দ এই যে সময়কাল, এটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড টাইম। নেক্সট চলে আসি কোশ্চেন, যে ব্রোঞ্জের সভ্যতাগুলির মধ্যে কোন সভ্যতাটি নিঃসন্দেহে সর্বাধিক বিস্তৃত ছিল? ব্রোঞ্জের যে সভ্যতা তার মধ্যে কোন সভ্যতাটা সব থেকে বেশি বিস্তৃত ছিল? এর মধ্যে হরপ্পা সভ্যতা, মানে হচ্ছে সময়কালটা বড়। হরপ্পা সভ্যতার সময়, মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, নাকি রোমান সভ্যতা? ঠিক আছে, এর মধ্যে ব্রোঞ্জের সভ্যতাগুলির মধ্যে কোনটা সব থেকে নিঃসন্দেহে সব থেকে বিস্তৃত, সর্বাধিক বিস্তৃত ছিল কোন সভ্যতা? তাহলে এর অ্যান্সার হচ্ছে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা কিন্তু এই তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, এটা অনেকটা সময়কে ঘিরে কিন্তু বিস্তার লাভ করেছিল। চলে আসি নেক্সট কোশ্চেন, আর আজকের আমাদের শেষ কোশ্চেন। এই কোশ্চেনকে বলছে সম্প্রতি কোন প্রত্নতত্ত্ববিদ হরপ্পার ইট নির্মিত চিত্তাকর্ষক কাঠামোটিকে শস্যাগার বা গ্র্যানারি হিসেবে শনাক্তকরণের বিরোধিতা করেছেন? বলছে না, এটাকে সবাই তোমরা গ্র্যানারি বলছো, কিন্তু এটা আদতে গ্র্যানারি নয়। ঠিক আছে, ইট দিয়ে তৈরি একটা কাঠামো একটা আছে যেটাকে সবাই গ্র্যানারি বলছে, যেখানে শস্য টস্য মজুত করে রাখা হতো। কিন্তু একজন ঐতিহাসিক বলছেন না, এটা ভুল তথ্য, এটা গ্র্যানারি নয়, এটা অন্য কিছু ছিল। ঠিক আছে, সেটা কে বলছে? অপশান এ আর ই এম হুইলার,
ব্রিজেট অলচিন, রেমন্ড অলচিন আর জে.এম. কেনোয়ার। তাহলে এখানে উত্তর হচ্ছে একটা আনকমন নাম, জে.এম. কেনোয়ার। এই জে.এম. কেনোয়ার কি বলছে যে এটা শস্যাগার নয়, ও বিশ্বাস করে না। কিন্তু অলচিন দম্পতি আর হুইলার, মর্টিমার হুইলার, এরা কিন্তু বলছে যে না, এটা একটা গ্র্যানারি ছিল। তো প্রাচীন যুগের মোটামুটি এই কয়েকটা এমসিকিউ আমরা আলোচনা করলাম, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমরা পরীক্ষাতে কিন্তু এখান থেকে বা এই টপিক থেকে, এখান থেকে বা এই টপিক থেকে ডাইরেক্ট কোশ্চেন কিন্তু কমন পেয়ে যেতে পারো। সামনে আমাদের এসএসসি পরীক্ষাও আছে, সেই হিসাবেও কিন্তু তোমরা এটাকে প্র্যাকটিস করতে পারো। থ্যাংক ইউ।